হ্যালো স্টুডেন্টস, এখন আমরা দ্বাদশ শ্রেণীর রসায়ন থেকে চতুর্থ অধ্যায় রাসায়নিক গতিবিদ্যার অন্তর্গত খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বিক্রিয়ার আণবিকতা এবং তার সঙ্গে বিক্রিয়ার ক্রমের সম্পর্ক বিষয়ে আলোচনা করব। বিক্রিয়ার আণবিকতা শব্দটা বুঝতে গেলে আগে বুঝতে হবে বিক্রিয়া মূলত কয় ধরনের হয়। কিছু কিছু বিক্রিয়া হয় যেগুলো একটি মাত্র ধাপেই সম্পন্ন হয়, তাদেরকে আমরা মৌলিক বিক্রিয়া বা একক ধাপ সম্পন্ন বিক্রিয়া বলবো। যেমন এখানে NO গ্যাস আর O3 গ্যাস মিলে NO2 গ্যাস আর O2 গ্যাস উৎপন্ন হয়েছে। আবার এমন কিছু বিক্রিয়া আছে যেগুলি দুই বা ততোধিক মৌলিক ধাপ সম্পন্ন করে তবে সম্পন্ন হয়। যেমন দুটো NO গ্যাসের সাথে যদি দুটো হাইড্রোজেন গ্যাসকে মিশিয়ে দেওয়া হয়, তাহলে যে নাইট্রোজেন গ্যাস আর 2 অণু জল উৎপন্ন হয়, সেক্ষেত্রে বিক্রিয়াটি কিন্তু এক ধাপে সম্পন্ন হতে পারে না। এক্ষেত্রে বিক্রিয়াটা মূলত দুটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে NO গ্যাস এক অণু হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে N2 গ্যাস আর H2O2 গ্যাস তৈরি করে। দ্বিতীয় ধাপে উৎপন্ন H2O2 গ্যাস অপর অণু হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে 2 অণু জলে পরিণত হয়। অর্থাৎ এই ক্ষেত্রে বিক্রিয়া একটা মাত্র ধাপে সম্পন্ন হয় না, তাহলে এটাকে আমরা মৌলিক বিক্রিয়া বলতে পারবো না। এটাকে বলা হয় যৌগিক বিক্রিয়া তথা জটিল বিক্রিয়া। এই আণবিকতা শব্দটা কখনোই এই জটিল বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হয় না। আণবিকতা শব্দটা সবসময় মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য হয়। প্রকৃতপক্ষে আণবিকতা হচ্ছে কোনো মৌলিক বিক্রিয়া সংঘটিত হওয়ার সময় সর্বনিম্ন যতগুলি বিক্রিয়ক অণু লাগবে, সেটা অণুর হতে পারে বা পরমাণু হতে পারে বা মুক্তমূলক বা আয়ন, যে খুশি হতে পারে। কোনো মৌলিক বিক্রিয়া সম্পন্ন হতে যতগুলি এই অণু, পরমাণু বা আয়ন বা মুক্তমূলকের প্রয়োজন হয়, সেই সংখ্যাটাকেই বলা হচ্ছে বিক্রিয়ার আণবিকতা। এখানে দুটি অণু কাজে লেগেছে, তাই এই বিক্রিয়ার আণবিকতা হবে 2। কিন্তু জটিল বিক্রিয়াটির আণবিকতা যদি জিজ্ঞেস করা হয়, সেক্ষেত্রে কিন্তু প্রশ্নটাই তাৎপর্যহীন। জটিল বিক্রিয়ার কোনো আণবিকতা হয় না। তবে জটিল বিক্রিয়াটা যে ধাপে ধাপে সম্পন্ন হয়, প্রত্যেকটা ধাপের কিন্তু আণবিকতা হয়। যেমন এক্ষেত্রে প্রথম ধাপের আণবিকতা 2 অণু NO আর 1 অণু হাইড্রোজেন মানে 3। দ্বিতীয় ধাপের আণবিকতা 1 আর 1 2। অর্থাৎ মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা মানে সেখানে কতগুলো অণু, পরমাণু, আয়ন, মুক্তমূলক যে কোনো জিনিস বিক্রিয়া করেছে সেই সংখ্যা। আর জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা অর্থহীন। তবে জটিল বিক্রিয়ার ধাপগুলির ক্ষেত্রে আণবিকতার কিন্তু বিশেষ তাৎপর্য আছে। এই যে আণবিকতা বিষয়টি, এটা কিন্তু সব সময় পূর্ণ সংখ্যা হবে, কখনো ভগ্নাংশ বা শূন্য বা নেগেটিভ হতে পারবে না। যে সমস্ত বিক্রিয়ায় একটি অণু অংশগ্রহণ করবে তাদেরকে বলা হবে এক আণবিক বিক্রিয়া, মানে তাদের আণবিকতা 1। যেখানে দুটি অণু অংশগ্রহণ করবে তাদের বলা হবে দ্বি আণবিক বিক্রিয়া, তার মানে তার আণবিকতা 2। একই রকম ভাবে যেখানে 2 আর 1 3টি অণু অংশগ্রহণ করবে, সেটি ত্রি-আণবিক বিক্রিয়া, মানে তার আণবিকতার মান হবে 3। তবে মনে রাখবে, ত্রি-আণবিক মৌলিক বিক্রিয়ার সংখ্যা কিন্তু খুবই কম, আর 3-এর অধিক আণবিক সম্পন্ন মৌলিক বিক্রিয়ার প্রায় অস্তিত্ব নেই বললেই চলে। কারণটা কি? এই কারণটা বুঝতে গেলে আমাদের বিক্রিয়াহারের সংঘর্ষ তত্ত্ব সম্পর্কে জানতে হবে। সংঘর্ষ তত্ত্বে বলা হয়েছিল যে অণুগুলি যদি পারস্পরিক সংঘর্ষ করতে পারে, তবেই সেই অণুগুলোর মধ্যে রাসায়নিক বিক্রিয়া হবে। অর্থাৎ অণুগুলির ভিতরে সংঘর্ষ যত বেশি হবে, তত রাসায়নিক বিক্রিয়া ভালোভাবে হবে। এখন যদি একটা পাত্রের মধ্যে 2টি অণু রাখা থাকে এবং 5 মিনিট সময়ে বলা হয় যে 60টি মাত্র সংঘর্ষ সম্ভব, তাহলে 2টি অণুর প্রত্যেকেই 60টি সংঘর্ষে লিপ্ত হবে। এখন সেখানে যদি 3 ধরনের অণু পাঠিয়ে দেওয়া হয়, তাহলে কোনো অণুই কিন্তু 60টি সংঘর্ষ করতে পারবে না। এ যদি বি এর সাথে 60টি সংঘর্ষ করে, তাহলে সি তো পড়ে থাকবে। অর্থাৎ সংঘর্ষ যখন হবে, তখন প্রত্যেকটি অণুর সংঘর্ষ সংখ্যা কিন্তু কমে যাবে। হয়তো এ আর বি 20টা করতে পারে, বি আর সি 20টা করতে পারে, এ আর সি 20টা করতে পারে। অর্থাৎ যেখানে 60টি করে সংঘর্ষ হচ্ছিল, সেখানে এখন 20টি করে সংঘর্ষ সম্ভব। এইখানে তার মানে 2টো অণু থাকলে সংঘর্ষ যদিও বা সম্ভব,
3টি অণু থাকলে সংঘর্ষের হার একেবারে কমে যাচ্ছে। তবুও যদি 2-1টা বিক্রিয়া পাওয়া যায় যারা 3টি অণু সংঘর্ষ করেছে, কিন্তু 3-এর বেশি অণু দিয়ে দিলে তাদের এই সংঘর্ষ করার প্রবণতা একদম কমে যায়। তাই বলা হয় সংঘর্ষ তত্ত্ব অনুযায়ী 3 আণবিক মৌলিক বিক্রিয়ার সংখ্যা খুবই কম এবং 3-এর বেশি আণবিকতা সম্পন্ন মৌলিক বিক্রিয়া প্রায় নেই বললেই চলে। এখানে 2টি মৌলিক বিক্রিয়াকে দেখিয়েছি। এ আর বি থেকে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে। এখানে বিক্রিয়ার হার কে ইন্টু এ এর গাঢ়ত্ব ইন্টু বি এর গাঢ়ত্ব, অর্থাৎ বিক্রিয়া হার অনুযায়ী যদি বিক্রিয়ার ক্রম আমরা দেখি 1 + 1 2। আবার এখানে 2টি অণুই বিক্রিয়া করেছে, অর্থাৎ বিক্রিয়ার আণবিকতাটাও হবে 2। আবার এ এ প্লাস বিবি থেকে বিক্রিয়াজাত পদার্থ যদি উৎপন্ন হয়, এটা যদি মৌলিক বিক্রিয়া হয়, তাহলে বিক্রিয়ার হার = হবে কে ইন্টু ক্যাপিটাল এ টু দি পাওয়ার স্মল এ ক্যাপিটাল বি টু দি পাওয়ার স্মল বি, অর্থাৎ বিক্রিয়া হার অনুযায়ী বিক্রিয়ার ক্রম এ প্লাস বি। আবার এখানে এ অণু ক্যাপিটাল এ আর বি অণু ক্যাপিটাল বি বিক্রিয়া করায় আণবিকতাও হবে এ প্লাস বি। অর্থাৎ আমরা বলতে পারি মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার ক্রম আর বিক্রিয়ার আণবিকতা সবসময় সমান হয়। অর্থাৎ যারা 1 আণবিক মৌলিক বিক্রিয়া তারা অবশ্যই প্রথম ক্রমের বিক্রিয়া। মৌলিক বিক্রিয়াটা কিন্তু হতেই হবে, মাস্ট। 1 আণবিক মৌলিক বিক্রিয়া হলে প্রথম ক্রমের বিক্রিয়া, দ্বি-আণবিক মৌলিক বিক্রিয়া হলে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, ত্রি-আণবিক হলে তৃতীয় ক্রমের বিক্রিয়া। তার মানে মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে ক্রম আর আণবিকতার মান 1 হচ্ছে ঠিকই, তাই বলে ক্রম আর আণবিকতা কিন্তু একই নয়। তাহলে এবার আমরা জেনে নিই বিক্রিয়ার ক্রম আর বিক্রিয়া আণবিকতার পার্থক্যটা কি কি। প্রথমে যদি সংজ্ঞা আকারে ভাবি, বিক্রিয়ার ক্রমের সময় কিন্তু পরীক্ষালব্ধ বিক্রিয়া সমীকরণটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি একটা সমীকরণ দেখিয়েছি, 2 অণু NO আর 2 অণু H2 মিলে N2 আর 2 অণু H2O উৎপন্ন হচ্ছে। পরীক্ষালব্ধ বিক্রিয়ার হার সমীকরণ K ইন্টু NO টু দি পাওয়ার 2 H2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষালব্ধ হার সমীকরণ অনুযায়ী বিক্রিয়ার ক্রম 2 + 1 3, কিন্তু অণু ব্যবহার হয়েছে 2 আর 2 4, তার মানে বিক্রিয়ার আণবিকতা কিন্তু 4। এই হলো পার্থক্য। তার মানে পরীক্ষালব্ধ বিক্রিয়া হার সমীকরণে উপস্থিত গাঢ়ত্ব রাশিগুলির ঘাতের যে সমষ্টি সেটাই হচ্ছে বিক্রিয়ার ক্রম। কিন্তু মৌলিক বিক্রিয়া হতে হবে, সেখানে সর্বনিম্ন যতগুলি অণু বা পরমাণু বা মুক্তমূলক বা আয়ন অংশগ্রহণ করেছে সেটিই হচ্ছে তার আণবিকতা। এই যে বিক্রিয়ার ক্রম সেটা অবশ্যই পরীক্ষালব্ধ রাশির সাথে সমতাযুক্ত সমীকরণের কোনো রকম সম্পর্ক নাও থাকতে পারে। কখনো কখনো দেখা যাবে পরীক্ষালব্ধ সমীকরণ আর সমতাযুক্ত সমীকরণটা একই, আবার কখনো কখনো দেখা যাবে এক নয়। অর্থাৎ আমরা বলতে পারি এই 2 সমীকরণের মধ্যে কোনো সম্পর্ক নাও থাকতে পারে। কিন্তু আণবিকতার মানটা একটা তাত্ত্বিক মান। এই তাত্ত্বিক মান হওয়ার জন্য বিক্রিয়ক কণাগুলির সংখ্যার যোগফলের সঙ্গে সবসময় আণবিকতা সমান হবে। তার মানে বিক্রিয়ার ক্রম পরীক্ষালব্ধ রাশি, এর সাথে সমতাযুক্ত সমীকরণের সম্পর্ক নাও থাকতে পারে, কিন্তু বিক্রিয়ার আণবিকতা যেহেতু তাত্ত্বিক রাশি এর সঙ্গে সমতাযুক্ত সমীকরণের সম্পর্ক বর্তমান। বিক্রিয়ার ক্রম কিন্তু সবসময় পূর্ণ সংখ্যা, 0, ভগ্নাংশ সবকিছু হতে পারে, কিন্তু বিক্রিয়ার আণবিকতা একমাত্র পূর্ণ সংখ্যাই হতে পারে, কখনো শূন্য বা ভগ্নাংশ হবে না। বিক্রিয়ার ক্রমের উপরে যদি উষ্ণতা, গাঢ়ত্ব বা চাপ প্রয়োগ করা হয়, কোন একটা রাসায়নিক সমীকরণের উপরে যদি, রাসায়নিক বিক্রিয়ার উপরে যদি উষ্ণতা, গাঢ়ত্ব বা চাপ প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষালব্ধ বিক্রিয়ার হার পরিবর্তন হয় না, তার মানে বিক্রিয়ার ক্রমও পরিবর্তন হয় না, কিন্তু পরিবর্তন হয়। তাহলে উষ্ণতা, গাঢ়ত্ব বা চাপ কোনো রাসায়নিক বিক্রিয়ার উপরে যদি প্রয়োগ করা হয়, পরীক্ষালব্ধ বিক্রিয়ার হার সমীকরণটাই পাল্টে যায়। পরীক্ষালব্ধ বিক্রিয়ার হার সমীকরণ পাল্টে যাওয়ায় বিক্রিয়ার ক্রমও পাল্টে যায়, কিন্তু যতগুলি অণু মিলে বিক্রিয়া করেছিল সেই অণুর সংখ্যা তো পরিবর্তন হয় না, তাই বিক্রিয়ার আণবিকতাও কিন্তু পরিবর্তন হয় না। এরপর আমরা জেনে নেব রাসায়নিক বিক্রিয়ার ক্রিয়া কৌশল বলতে কি বুঝি, কোনো একটা রিয়াকশনের মেকানিজমটা অ্যাকচুয়ালি কি জিনিস। মেকানিজম বা ক্রিয়া কৌশল হলো কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার পূর্ণাঙ্গ বিবরণ, যে বিবরণের মধ্যে মূলত এই 4 রকমের জিনিস থাকতে হবে। বিক্রিয়াটা কটা মৌলিক ধাপে সম্পন্ন হয়েছে সেটা থাকতে হবে,
বিক্রিয়ায় কোন কোন বন্ধন ভাঙলো আর কোন কোন বন্ধন উৎপন্ন হলো সেই সম্পর্কে ধারণা থাকতে হবে। এই যে ভাঙলো বা গঠন হলো বন্ধনগুলো এবং সেটা কত ক্রমে ভাঙলো বা কত ক্রমে গঠিত হলো সেই হিসেবেও থাকতে হবে। আর প্রত্যেকটা যে ধাপ সেই ধাপগুলোকে মৌলিক হতে হবে। এই 4 রকম নিয়ম যদি মেনে চলে তাহলে সেই বিবরণটাকে একটা রাসায়নিক বিক্রিয়ার ক্রিয়াকৌশল বলতে হবে। আমরা এখানে একটা রাসায়নিক বিক্রিয়ার ক্রিয়াকৌশল দেখিয়েছি। 2NO গ্যাস থেকে Cl2 গ্যাস মিলে তৈরি হচ্ছে 2NOCl গ্যাস। এটা নর্মাল বিক্রিয়া। এটা দুটো ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে কি হয়, 1 অণু NO 1 অণু ক্লোরিনের সাথে বিক্রিয়া হয়ে NOCl2 গ্যাস তৈরি করে। দ্বিতীয় ধাপে উৎপন্ন NOCl2 গ্যাস আর একটা যে NO বাকি আছে তার সাথে বিক্রিয়া করে 2 অণু NOCl গ্যাস উৎপন্ন করে। এই দুটোকে যোগ করলে দুপাশ থেকে NOCl2 বাদ চলে যাবে, পড়ে থাকবে 2 অণু NO যোগ Cl2 থেকে তৈরি হবে 2 অণু NOCl। এই যে আমরা ক্রিয়াকৌশলটা দেখলাম, এই ক্রিয়াকৌশলটা অবশ্যই পরীক্ষালব্ধ হার সমীকরণের সঙ্গেও মিলতে হবে বা এই ধাপগুলো সব মৌলিক ধাপ হতে হবে, তবেই আমরা এটাকে ক্রিয়াকৌশল হিসাবে মান্যতা দিতে পারবো। খুব ভালো করে যদি ক্রিয়াকৌশলটা লক্ষ্য করো, এখানে আমি দুটো কালারিং করে রেখেছি, দুটো মানে একই মৌল দু জায়গায়। প্রথম ধাপে NOCl2 উৎপন্ন হচ্ছে, যৌগ আর কি। প্রথম ধাপে NOCl2 যৌগটা উৎপন্ন হচ্ছে, দ্বিতীয় ধাপে সেই NOCl2 যৌগটা আবার বিক্রিয়া করছে। অর্থাৎ বিক্রিয়ার শুরুতেও NOCl2 ছিল না, বিক্রিয়ার শেষেও NOCl2 কে দেখতে পাবো না। এটা বিক্রিয়ার মধ্যবর্তী কোনো একটা ধাপে উৎপন্ন হয়েছে, আবার বিক্রিয়ার মধ্যেই শেষ হয়ে গেছে। এক্ষেত্রে মূল সমতাযুক্ত সমীকরণে কিন্তু একে আমরা কোথাও দেখতে পাচ্ছি না। এই যে পদার্থ, এই জাতীয় যে সমস্ত পদার্থগুলো বিক্রিয়ার মধ্যবর্তী ধাপে উৎপন্ন হয়, শুরুতেও থাকে না, শেষেও থাকে না, সমতাযুক্ত সমীকরণেও থাকে না, তাদেরকেই বলা হয় অন্তর্বর্তী পদার্থ, মানে ইন্টারমিডিয়েট। ঠিক আছে, লাস্ট যেটা জানবো সেটা হচ্ছে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যে ধাপগুলোতে সম্পন্ন হয়, যদি আমরা ভালো করে লক্ষ্য করি এই বিক্রিয়াটা দুটো ধাপে সম্পন্ন হয়েছে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে নর্মালি এই বিক্রিয়া হার NOর গাঢ়ত্ব আর COর গাঢ়ত্বের গুণফলের সঙ্গে সমান হয় না। তার মানে সাধারণ বিক্রিয়কের গাঢ়ত্বের গুণফলের যে নিয়মটা, সেই অনুপাত মেনে বিক্রিয়ার হারটা প্রকাশ করা যায় না। এর দ্বারা স্পষ্ট এটা মৌলিক বিক্রিয়া নয়, এটা জটিল বিক্রিয়া। অবশ্যই দেখতে পাচ্ছি দুটো ধাপে হয়েছে, তাহলে এটা তো অবশ্যই জটিল বিক্রিয়া। পরীক্ষা করে দেখা গেছে যে এই বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার নাকি K × NO2²। এই যে NO2টা আছে তার দ্বিঘাতের সঙ্গে সমানুপাতিক। তার মানে এই যে দুটো ধাপ আমরা লক্ষ্য করছি, ভালো করে দেখো, প্রথম ধাপেই 2 বার NO2 ব্যবহার হয়েছে। তার মানে পরীক্ষালব্ধ বিক্রিয়ার হারটা এই ধাপটাকে মেনে চলছে। তাই বিজ্ঞানীরা দেখিয়েছেন যে একটা রাসায়নিক বিক্রিয়া যে ধাপগুলোতে হয় সব ধাপগুলো একই স্পিডে হয় না, কোনো একটা ধাপ খুব ধীরে ধীরে হয়, বাকি ধাপগুলো তার থেকে তুলনামূলক দ্রুতভাবে হয়। এই যে মন্থরভাবে বা ধীরে ধীরে যে ধাপটা সম্পন্ন হয় সেই ধাপটাকে, অর্থাৎ একাধিক ধাপে সংঘটিত কোনো রাসায়নিক বিক্রিয়ার সবচেয়ে ধীর গতি সম্পন্ন যে ধাপটা বা সবথেকে মন্থর গতি সম্পন্ন যে ধাপটা, সেই ধাপটাকেই বলা হয় হার নির্ণায়ক ধাপ, ইংরেজিতে রেট ডিটারমিনিং স্টেপ বা সংক্ষেপে RD স্টেপ। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে আমরা মোটামুটি বিক্রিয়ার ক্রম, আণবিকতা, কোনো বিক্রিয়ার ক্রিয়াকৌশল এবং সেই বিক্রিয়ার ক্রিয়াকৌশলের মধ্যে অন্তর্বর্তী পদার্থ কি আর হার নির্ণায়ক ধাপ সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। তবে যদি কোথাও সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিতে পারো।